ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের একমাত্র আসামি মজনুর যাবজ্জীবন কারাদণ্ড। ১৩ কার্যদিবসে শুনানি শেষের রায়। চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে ৮ শ্রমিক নিহত, আহত ৪। অতিরিক্ত মালামালের কারণেই দুর্ঘটনার ধারণা। বাগেরহাটে ১৭ দিনের শিশু হত্যার ঘটনায় বাবা, চাচা সহ ৩ জন গ্রেপ্তার। তদন্তের স্বার্থে হত্যার কারণ বলছে না পুলিশ। কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডে তৃতীয় দিনেও সিলেটে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ, চলছে মেরামত কাজ। চট্টগ্রামে ৩ মাসের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ, অভিযানের পরও স্বাস্থ্যবিধি মানা নিয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার এই রায় ঘোষণা করেন। ঘটনার ৮ মাসের মধ্যে মামলা আদালতে ওঠার পর ১৩ কার্যদিবসে বিচার শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো। এবছরের ৫ জানুয়ারি সন্ধ্যার পর ঢাকার কুর্মিটোলায় নির্জন সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। এর ৩ দিন পর মজনুকে গ্রেপ্তার করে র্যাব। ১২ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য করে আদালত। এ নিয়ে আরো জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, রায়ের পর্যবেক্ষণে আদালত আর কি জানিয়েছে? রায়ের পরে দুপক্ষের আইনজীবীদের কোনো বক্তব্য আপনারা পেয়েছেন কিনা? জি, রায়ের পরে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য আমরা পেয়েছি। এখন থেকে ঠিক ১ ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মূলত ১৩ কার্যদিবসের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং এই রায়ে কিন্তু আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে আইনজীবীদের সাথে কথা বলেছিলাম যে আসলে আজকে মূলত মজনুকে মূলত আদালতে তোলার পরে সে বেশ কিছু অসংলগ্ন আচরণ করেছে এবং সে আদালত প্রাঙ্গণে অনেকটা চিৎকার করে বলেছে সে নির্দোষ এবং তাকে যদি তার বিপক্ষে যদি কোনো সাজা দেওয়া হয় সে আদালতের ফটক থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার কথাও কিন্তু বলেছে এবং সে আদালতে বারবারই চিৎকার করে নানান কথা বলেছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করেছে। এছাড়া আলামিন সহ আরও ২-৩ জনের নাম বলেছে যে এই ঘটনায় জড়িত থাকা, কিন্তু বারবারই সে নিজেকে নির্দোষ দাবি করেছে। যখন তাকে মজনু রায় ঘোষণার পরে মূলত আদালত থেকে নিচে নামিয়ে হচ্ছিল তখন কিন্তু সে পুলিশের কাছ থেকে ছুটে পালানোর জন্য পুলিশের হারামর পর্যন্ত দিয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আজকে আমরা দেখেছি এবং নিচে নামিয়ে আসার পর সে অনেকটা ছোটাছুটির জন্য অনেক জোর চেষ্টা করেছে। তারপরে পুলিশ কিন্তু তাকে এখান থেকে উদ্ধারে তাকে মূলত গারদে নিয়ে যাচ্ছে এবং বলা চলে যে আজকে আইনজীবীরা যেটি বলছেন যে এই মামলায় ভিকটিম যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে কিন্তু তার মজনুর বিষয়ে যেসব বর্ণনা দিয়েছে এবং সে কিন্তু মজনুকে দেখিয়ে বলেছে যে হ্যাঁ এই ঘটনার সাথে ধর্ষণের সাথে মজনু জড়িত এবং একমাত্র মজনুর কথাই বলেছে, যার কারণে কিনা আদালত এই বিষয়গুলো আমলে নিয়ে মজনুকে আজকে এই সাজা দিয়েছে। তবে মজনুর পক্ষের যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল তারা কিন্তু যে বিষয়টি বলছেন যে এই মামলায় হয়তো মজনু ন্যায্য বিচার পায়নি, কিন্তু উচ্চ আদালতে আপিলের বিষয়ে কিন্তু তারা এই বিষয়ে কিছু বলেননি। তো মূলত বাদীপক্ষের যে আইনজীবী মানে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী যারা আছেন তারা যে বিষয়টি বলেছেন যে এই মামলায় মজনুর ডিএনএ পরীক্ষা করার পর কিন্তু মূলত যখন ভিকটিমের ডিএনএ পরীক্ষা করা হয়েছে তখন ধর্ষণের পরপর কিন্তু মজনুর সংশ্লিষ্টতার বিষয়ে কিন্তু আদালত নিশ্চিত হয়েছে এবং নিশ্চিত হওয়ার পরেই ১৩ কার্যদিবসে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। এর আগে কিন্তু মূলত ৫ জানুয়ারি যখন ধর্ষণের ঘটনা ঘটে তারপরে কিন্তু ৬ জানুয়ারি আপনার ভিকটিমের বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করার পর ৮ জানুয়ারি মজনুকে র্যাব গ্রেপ্তার করে। এরপরে ৭ দিনের রিমান্ডে কিন্তু নেওয়া হয়। এরপর ১৬ জানুয়ারি
16 জানুয়ারি মজনু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার যদিও পরে 12ই নভেম্বর মজনু কিন্তু আদালতে নিজেকে নির্দোষ বলে তার স্বীকারোক্তি দিয়েছিল, কিন্তু সেই সব বিষয় আমলে নিয়ে মূলত 13 কার্য দিবসে আজকে রায় ঘোষণা করা হয়েছে। রায়ের পরেও মজনু যদিও নানানভাবে নিজেকে নির্দোষ ঘোষণা করেছে, কিন্তু নির্দোষ দাবি করলেও আদালত সেই বিষয়গুলো আমলে না নিয়ে কিন্তু এই মামলার সর্বোচ্চ যে সাজা আপনার যাবজ্জীবন কারাদণ্ড সেটি দিয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখন বর্তমানে কিন্তু যে আইন হয়েছে ধর্ষণের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু এই আইন পাশ হওয়ার পরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় করা মামলাটি এই রায় এই আইন পাশ হওয়ার ঠিক আগে করা, যার কারণে কিনা আগের যেই ধারায় সেই ধারায় মূলত এই মামলার যে সর্বোচ্চ রায় যাবজ্জীবন কারাদণ্ড সেটি কিন্তু আজকে দেওয়া হয়েছে। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। লক্ষ্মীপুরের রায়পুরে 10 বছরের শিশু ধর্ষণের মামলায় বাবুল মিয়া নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রায়পুরের পূর্বলাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই শিশুর বাবা রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, সোমবার দুপুরে পূর্বলাসে ওই শিশুর বাড়িতে তার বাবাকে খুঁজতে যায় বাবুল। এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে সে। পরে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় বাবুল। এদিকে নরসিংদীতে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী। মঙ্গলবার রাতে কুন্দারপাড়ার একটি ধান খেতে ডেকে নিয়ে ধর্ষণ করে কয়েকজন। ঘটনার পরদিন বুধবার শিবপুর মডেল থানায় মামলা করেন ওই নারী। এ ঘটনায় 2 আসামি রায়পুরের আক্তার হোসেন ও রহিম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইঞ্জিন চালিত ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে 8 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। হতাহতরা সবাই কৃষি শ্রমিক। তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদিঘি গ্রামে। ধান কাটার মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। ধান বোঝাই ইঞ্জিন চালিত ট্রলিটি বৃহস্পতিবার ভোর রাতের দিকে নওগাঁর নিয়ামতপুর থেকে রওনা হয়ে শিবগঞ্জের বালিয়াদিঘিতে যাচ্ছিল। পথে ভোর 5:30টার দিকে বারিক বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ট্রলিতে থাকা শ্রমিকরা খাদের পানিতে ধানের বস্তার নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়। রাস্তা ভাঙার কারণে মূলত অ্যাক্সিডেন্টটা ঘটেছে। আমি যখন আসি 5টা প্রায় 20 মিনিটের দিকে, তখন আসি দেখছি যে এভাবে আপনার এই ট্রলিটা ভাবে পড়ে আছে। বস্তাগুলো বাঁধা ছিল, দড়িগুলো কাটছে, আর বস্তাগুলো ভারী হয়ে গেছে পানি ঢুকে। তো আমি এসআরকে কাজে লাগলাম। গাছ আসা মাত্র দেখি যে ড্রাইভারটা 4-5 ছেড়ে রোডে পড়ে আছে। খবর পেয়ে হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আহত 5 জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মোহাম্মদ বাবু, মিঠুন, তাজামুল, মিলু, কাশেম, মাসুদ, করিম ও আতাউর। যাত্রীসহ অতিরিক্ত মাল নিয়ে চলাচলের কারণে ইঞ্জিন চালিত ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা ফায়ার সার্ভিসের। যেহেতু বস্তা ভর্তি ধান ছিল, ধানের উপরে এরা বসেছিল। প্রথমে ধানে এরা পড়ছে পানিতে, তারপরে ধানের বস্তাগুলো এদের উপরে চাপা পড়ছে। হ্যাঁ, এতে করে আহত হচ্ছে বেশি, নিহত হচ্ছে বেশি। হতাহতরা সবাই কৃষি শ্রমিক। তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদিঘি গ্রামে। আহত 4 জনের মধ্যে 2 জনকে রাজশাহী মেডিকেলে এবং অপর 2 জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আর নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। রাস্তার এখানে অবস্থাটা খুবই খারাপ, 2 পাশে ভাঙ্গা, যার মতো পরিবেশ নাই। বাম পাশে যেটা ছিল, বাম পাশে খুবই নিচু, হাতে বামের চাকাটা নিচে নামিতে নেওয়ার সঙ্গে সঙ্গে উল্টায়। দুর্ঘটনা কবলিত ট্রলিতে থাকা ধানগুলো উদ্ধার করে শিবগঞ্জের বালিয়াদিঘিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাগেরহাটের 17 দিনের শিশু সোহানা আক্তার হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিশুটির বাবা সুজন খান, চাচা রিপন খান ও তাদের ভগ্নিপতি হাসিব শেখ। তাদের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় প্রাথমিক সম্পৃক্ততা পেয়ে পুলিশ গত রাতেই গ্রেপ্তার দেখায় তাদের। তবে কী কারণে শিশুটিকে হত্যা করেছে তদন্তের স্বার্থে পুলিশ তা জানায়। গত রোববার রাতে মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে বাবা মায়ের পাশে ঘুমিয়ে থাকা 17 দিনের শিশু সোহানাকে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন সোহানার দাদা আলী হোসেন খান। চুরি যাওয়ার 2 দিন পর বুধবার সকালে বাড়ির পুকুর থেকে শিশু সোহানার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ নিয়ে বাগেরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ কুমার, শিশু হত্যার ঘটনায় আর কি তথ্য আছে আপনার কাছে, আর গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? বাগেরহাটের মোরেলগঞ্জে গাবতলা গ্রামে শিশু সোহানা হত্যার ঘটনায় পুলিশ তার বাবা, চাচা এবং ফুফাকে গ্রেপ্তার করে। তারে জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাটের পুলিশ সুপার কিন্তু আজকে সেখানে যায় এবং 11টার থেকে বেলা প্রায় 2টা পর্যন্ত তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু এখন গতকাল আজ সকাল থেকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে নিহতের 3 জন স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশ সুপার যখন গেলেন, পুলিশ সুপার তার মতন কোথায় জিজ্ঞাসাবাদে এখন প্রাথমিকভাবে যে সত্যতা সংশ্লিষ্টতা পাচ্ছে সেটা হচ্ছে তার বাবা, এবং তার বাবাকেই এখন শুধুমাত্র গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনায় অন্য 2 জন যে তার বাবা, চাচা এবং ফুফা, তাদের কিন্তু ডিএনএ টেস্টের জন্য আদালতে আবেদন করছে এবং এই আসামি এখনো কিন্তু এই ঘটনায় জড়িত তা কিন্তু স্বীকার করেনি। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং রিমান্ড আবেদন শুনানি কিন্তু এখনো হয়নি। বাগেরহাটে এখনো, আমি কিছু আগে কথা বলেছিলাম বাগেরহাটের কোর্ট ইন্সপেক্টরের দিলীপ কুমার সরকারের সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এখনো কিন্তু আসামি নিয়ে পুলিশ কিন্তু এখনো এখানে পৌঁছায়নি। তারা আশা করছে যে এইখানে যদি রিমান্ড মঞ্জুর হয়, জিজ্ঞাসাবাদ পরে কিন্তু জানা যাবে যে এই হত্যাকাণ্ডে কেন সে হত্যা করেছে এবং কেন এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ডের মূল কারণ, রহস্য সেটা জানা যাবে। আমি আরেকটু জানিয়ে রাখি, এই ঘটনার পর থেকে এই যে আজকে যে তার বাবাকে সুজন খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই গ্রেপ্তার সে কিন্তু ঘটনার পর থেকে কিন্তু সে এলাকা থেকে কখনো দূরে যায়নি, সে কিন্তু স্বাভাবিক ছিল, সে তার চলাফেরা স্বাভাবিক ছিল, সে কিন্তু পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করছিল, সে বুঝতেই দেয়নি যে সে ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারে। পুলিশও এটা বুঝতে পারেনি, কিন্তু পুলিশ স্থানীয়দের সাথে বিভিন্নভাবে তদন্ত করেছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছে। তাদের কিন্তু প্রতিবেশীদের সাথে তার কিন্তু সেই ধরনের কোনো জমি জমা নিয়ে কোনো বিরোধ নেই। কি কারণে হত্যা করেছে সেটা জানতে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। পুলিশ তদন্তের স্বার্থে তারা জিজ্ঞাসাবাদে যা পেয়েছে সেটা কিন্তু এখন কোন সাংবাদিকদের কাছে কিন্তু তারা মুখ খুলছে না। তারা আশা করছে যে আজ যদি রিমান্ড শুনানি হয় এবং রিমান্ড যদি 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে এটা যদি মঞ্জুর হয়, তাহলে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে কথা হচ্ছিল সহকর্মী অলিভ কুমার। ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ কোহিনুর খানম নিতুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জুয়েল মিয়ার বিরুদ্ধে। ভোরে আশুগঞ্জের চরচারতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের পরিবারের 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে 6 মাস আগে কোহিনুর ও জুয়েল বিয়ে করেন। কিছুদিন আগে ব্যবসার জন্য কোহিনুরের কাছে 2 লাখ টাকা যৌতুক চায় জুয়েল। টাকা দিতে না পারায় বুধবার রাতে জুয়েল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কোহিনুরকে হত্যা করে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারীদের দায়ী করেছেন গিয়াস উদ্দিন। বুধবার রাতে উপজেলার নিজামপুরের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আওয়াল তুহিনের বাড়িতে ভাঙচুর করে একদল সন্ত্রাসী। সকালে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে আসেন গিয়াস উদ্দিন। এ সময় গাড়ি ভাঙচুর করে তার ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গিয়াসউদ্দিন জানান, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপ্পু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সীতাকুণ্ড উপজেলা কমিটি গঠনের জন্য 8 লাখ টাকা লেনদেন করেছিল বলে ফেসবুকে স্ট্যাটাস দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। সেই পোস্টটি শেয়ার করেন তুহিন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংসদ অনুসারীরা হামলা চালায় বলে অভিযোগ করেন গিয়াসউদ্দিন। এই স্থানীয় সংসদের এই পোষ্যরা এই ঘটনা করছে যে আমাকে তো মেরে ফেলতো। এরপরে আবার আমার ইয়ের কাছে টেলিফোন গেছে যে আপনি কেন থানায় গেছেন, আপনি কেন থানায় গেছেন, কোনে আপনি আপনাকে মারি ফেলে কিরবেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেলের চিকিৎসকরা। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে চিকিৎসকরাও অভিযোগ করেন ডাক্তার মামুনকে পেশাগত কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। চিকিৎসক মামুনকে গ্রেপ্তারের পর অন্যান্য চিকিৎসক রোগীদের সেবা দেয়া নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত আব্দুল্লাহ আল মামুনকে মুক্তি দেয়া না হলে চিকিৎসকরা কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। আব্দুল্লাহ আল মামুন রাজশাহী মেডিকেল কলেজের 42তম ব্যাচের ছাত্র। সিলেট মহানগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে রাতের মধ্যেই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী। এদিকে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের 31 ঘণ্টা পর সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত রাতে। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা 11টায় সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগে পুড়ে যায় 2টি ট্রান্সফরমার, বাসবার ও ফিডার। এরপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো জেলা। বিদ্যুতের অভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব কর্মকার, আজ রাতের মধ্যে পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ চলে আসবে এমনটি জানিয়েছেন প্রধান প্রকৌশলী। আপনি সরেজমিনে কি দেখতে পাচ্ছেন, সেটি কি সম্ভব হবে কিনা? গত মঙ্গলবার যখন ঘটনাটি ঘটে তার পরবর্তী পর্যায়ে কিন্তু ঘটনার সাথে সাথে সিলেট জেলা এবং সুনামগঞ্জের অধিকাংশ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরবর্তী পর্যায়ে সেদিন সন্ধ্যাতেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসলো। সিলেট মহানগরী কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্নভাবেই ছিল। গতকাল সন্ধ্যায় সিলেটের কিছু অংশ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হওয়ার পরও সিলেটের কিন্তু অধিকাংশ জায়গাতেই বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছিল, যার কারণে তীব্র সংকটে ছিল মানুষ। সব ধরনের ভোগান্তি তারা পোহাচ্ছিলেন। আজ সকালে আমরা যেটি গিয়ে দেখেছি, একটি ট্রান্সফরমারের মাধ্যমে কয়েকটি ফিডার দিয়ে 70% বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 70% গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এবং আজকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, ঘন্টাখানেক আগে সিলেটের আরো বেশ কয়েকটি পাড়া মহল্লায় বিদ্যুৎ চলে এসেছে এবং সেটি বললেও কিন্তু শতভাগ বিদ্যুৎ এখন পর্যন্ত পরিসঞ্চালন হয়নি। কারণ সিলেটের যে প্রধানতম যে জায়গাগুলো, যেখানটা আসলে বিভিন্ন অফিস, তারপর কর্পোরেট অফিস, ইনফ্যাক্ট বিভিন্ন চ্যানেলের যে ব্যুরো অফিস, আমাদের যারা টিভি সাংবাদিক রয়েছে কিংবা বিভিন্ন পত্রিকার যে অফিসগুলো, সেখানটায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। অর্থাৎ জিন্দাবাজার সহ আরো বেশ কয়েকটি জায়গায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং তীব্র ভোগান্তি বলতে আসলে এই কয়েকদিন বিদ্যুৎ না থাকার কারণে সবচেয়ে তীব্র সংকট দেখা দিয়েছে পানির। ব্যক্তিগত অনেকে পানি সরবরাহ করছেন, অনেকে কিনে আনছেন, অনেকে জেনারেটর ভাড়া করে পাম্প চালিয়ে পানি সংগ্রহ করছেন। এবং প্রধান প্রকৌশলী যেটা জানিয়েছে, যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে আজ রাতের মধ্যেই সব জায়গাগুলোতে, অর্থাৎ সিলেট মহানগরের প্রত্যেকে বিদ্যুৎ সংযোগের আওতায় আসবেন। তবে চাহিদা মোতাবেক হয়তোবা বিদ্যুৎ দেওয়া সম্ভব নাও হতে পারে, কারণ পিক আওয়ারে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা, সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সম্পন্ন হতে আরো বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন। এবং আজকে বিষয় জানতে চাই যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যে তদন্ত কমিটি করেছে, তাদের সদস্যরা আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা কি কিছু বলেছেন? যেহেতু তদন্ত কমিটি তদন্তের ব্যাপার, তারা আসলে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। তারা প্রতিবেদন জমা দিবেন স্বরাষ্ট্র দপ্তরে, অর্থাৎ পিজিসিবি, অর্থাৎ পাওয়ার গ্রিড অফ কোম্পানি অফ বাংলাদেশ। তারা কিন্তু আজ তাদের সদর দপ্তর, অর্থাৎ যদি ঢাকায় তাদের জমা দেওয়ার কথা রয়েছে প্রতিবেদনটি। এবং এই যে আরো নতুন একটি তদন্ত কমিটি, তারা আজকে আমাদের সামনে কথা বলেনি, কিন্তু আমরা দেখেছি সেই কুমারগাঁয়ে তারা বেশ একটি সভা করছেন, তাদের নিজেদের মধ্যে আলোচনা করছেন। এবং যেহেতু এটি কেপিআই এলাকা, সব জায়গায় কিন্তু প্রবেশের অনুমতি সবার নেই, তো সেই জন্য আজকে আমাদের সাথে তারা কথা বলেননি। সিলেট থেকে কথা হচ্ছিল সহকর্মী মাধব কর্মকারের সাথে। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। চট্টগ্রামে গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে করোনা সংক্রমণের হার। প্রশাসনের অভিযানের পরও মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানা নিয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। এ অবস্থায় শীতের শুরুতেই বন্দর নগরীর পরিস্থিতি ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের। গেল এপ্রিলে চট্টগ্রামে করোনা শনাক্তের পর জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল আক্রান্তের হার, যা শতকরা 30% পৌঁছায়। দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে থাকে এ সংখ্যা। অক্টোবরে নেমে আসে 6 থেকে 8%। কিন্তু গত 2 সপ্তাহে সংক্রমণ দাঁড়িয়েছে
15 থেকে 17%। শীতের শুরুতেই যা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। গত মাসে আমাদের সেটা ছিল যে ধরেন কেবিনের মধ্যে আমার 22 জন 23 জন 24 জন থাকতো, 3-4টা কেবিন খালি থাকতো। কিন্তু গত লাস্ট 2 উইকস যদি আমি করি, তখন কিন্তু আমার কেবিন কিন্তু একটাও খালি নেই। কয়েক মাস ধরে রোগীর সংখ্যা কমে যাওয়ায় বন্ধ করা হয়েছে একটি ফিল্ড হাসপাতাল ও 6টি আইসোলেশন সেন্টার। স্বাস্থ্য প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে। সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া আছে যে আইসোলেশন সেন্টারগুলো দ্রুততম সময় যাতে চালু করা যায়। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এই ধরনের সিমটম দেখা যাওয়া মাত্রই তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা নেবেন এবং পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা যেন আইসোলেশনে থাকেন। করোনা সংক্রমণ ভয়াবহতার ইঙ্গিত দিলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বেশিরভাগ মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিনই মাঠে নামতে হচ্ছে প্রশাসনকে। আমরা এই মোবাইল কোর্ট পরিচালনা করছি, মিডিয়ার মাধ্যমে মেসেজ দিচ্ছি, মাস্ক বিতরণ করছি, এগুলোর মাধ্যমে জনগণ সচেতন হবে। সবশেষ তথ্যে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত আক্রান্ত 22,883 জন, মৃত্যু হয়েছে 311 জনের, আর সুস্থ হয়েছেন 17,250 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে করোনা সংক্রমণের হার। শীতে যেটি আরও বাড়বে বলা হচ্ছে। মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে চট্টগ্রামবাসীর আগ্রহ কেমন দেখছেন বা কতটা মেনে চলছেন? আগ্রহ আসলে এটি স্থান অর্থাৎ মহানগরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মানুষের এই বিষয়টি রয়েছে, অর্থাৎ সচেতনতা বা স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে একেবারে সবাই যে খুব বেশি এ ব্যাপারে সচেতন বিষয়টি সেভাবে বলা যাবে না, আবার সবাই যে এই ব্যাপারে উদাসীন সেটিও না। আমরা গতকালকে দেখেছি যে 80 জনকে জরিমানা করা হয়েছে অন্তত 5টি স্পটে ভ্রাম্যমাণ আদালত। তো সেই হিসেবে আমরা দেখছি যে মূলত নিম্নায়ের মানুষেরা যে সমস্ত এলাকায় থাকে সেখানে কিন্তু এই ধরনের মাস্ক বা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা একেবারে নেই বললেই চলে। আর অফিস আদালতে সেটিও খুব বেশি মানা হচ্ছে না। যে সমস্ত অফিস আদালতে খুব বেশি জনসাধারণের প্রবেশ বাহির থাকে সেখানেও খুব বেশি মানা হয় না। তবে কিছু কিছু অফিস আদালতে একেবারে স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মেনে চলার একটি চেষ্টা করা হচ্ছে, যেখানে মূলত জনসাধারণের প্রবেশ এবং বাহির হওয়ার বিষয়টি একটু কম আছে, সেখানে এটি মেনে চলা সম্ভব হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বাস্তবতা হচ্ছে এই জনসাধারণের মধ্যে সচেতনতা বা জনসাধারণকে মাস্ক পরতে সচেতন করার জন্য প্রতিদিন সকাল বিকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের অন্তত 5টি করে টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা বেরোচ্ছেন এবং সকলেই রাস্তাঘাটে ঘুরে ঘুরে আসলে এই যারা মাস্ক পরছেন না তাদেরকে জরিমানা করছেন। কিন্তু আদালতের যে অভিযান সেটি সুফল পাওয়া যাচ্ছে। আদালত যতক্ষণ থাকে ততক্ষণ আসলে সব মাস্ক মুখে থাকে, বা আদালতের কোথাও বসলে সেখান থেকে যাওয়ার সময় মাস্কটি মুখে লাগানো হয়। এরপরে আমরা দেখছি অনেকেই সেই মাস্ক খুলে পকেটে ঢুকিয়ে খালি রাস্তায় হাঁটছে। আর একটি বিষয় যেটি হচ্ছে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা মাঝখানে অর্থাৎ এই করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেখছিলাম যে সামাজিক অনুষ্ঠানগুলোতে কিন্তু জনসমাগম একদম ছিলই না, কিন্তু এখন আসলে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন বিয়ে বা এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোতে প্রচুর মানুষ ভিড় করছে এবং চিকিৎসকরা যেটি আশঙ্কা করছেন যে এই ধরনের লোক বা জনসমাগমের স্থান থেকে করোনা ছড়িয়ে পড়ার একটি বড়। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাই মেহেরপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, মেহেরপুরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। মেহেরপুরে তাহলে কি করোনার প্রভাব নেই? সংক্রমণ কেমন দেখছেন? আসলে মেহেরপুরে যে করোনার প্রথম দিক থেকে কিন্তু সারা দেশে নেই, মেহেরপুরে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ছিল, কিন্তু বর্তমানে আসলে সেটা হলে সারা দেশে কিন্তু মেহেরপুরে কিন্তু প্রকোপ কিছুটা কম। তারপরে বর্তমানে মেহেরপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 16 জন এবং এই পর্যন্ত মারা গেছেও 16 জন। তার ফলে কিন্তু জেলায় মানুষের ভিতরে আসলে করোনার যে ভীতি সেটা কিন্তু আস্তে আস্তে একেবারেই কয়েক মাস আগে থেকে কিন্তু দূর হয়ে গেছে। যার ফলে কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না, মাস্ক ব্যবহার করছেই না। জেলা পুলিশের পক্ষ থেকে হয়তো সকালে এবং দুপুরের দিকে কিছু সচেতনতা সৃষ্টি করা হলো, আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে তেমন কোনো ব্যবস্থা জানেন। তবে সব থেকে বড় যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হলো যে বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অথবা প্রভাবশালী কোনো লোকজন বিভিন্ন সিটি টুর্নামেন্ট আয়োজন করে, যার ফলে কিন্তু এই ফুটবল মাঠগুলোতে কিন্তু অসংখ্য
দর্শকরা আসছে, যার ফলে কিন্তু এই যে করোনার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু মেহেরপুরে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস সাইনবোর্ড বা বিজ্ঞাপন ব্যানার দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু মানুষকে সচেতন করার যথেষ্ট চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ, কিন্তু মানুষ আসলে এর ধারে কাছেও যাচ্ছে না, মাস্কও ব্যবহার করছে না এবং জনসংখ্যা এড়িয়েও চলছে না। অনুপম শীল এবং রাজিবুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে প্রশাসন। লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক না থাকায় ২৬ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বনি আমিন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। নওগাঁয় নো মাস্ক নো এন্ট্রি ঘোষণা বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা পুলিশ। মাস্ক ছাড়া কোনো সেবা মিলবে না বলেও জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান। সকালে শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে পথচারী ও যানবাহনে যাতায়াতকারীদের মাস্ক বিতরণ করেন তারা। সমগ্র বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম সমগ্র বাংলাদেশে। তেলবীজ পেরিলার পরীক্ষামূলক চাষে ব্যাপক সফলতা পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। 15 জেলায় পরীক্ষামূলক উৎপাদনের পর দেশের মাটিতেও বাণিজ্যিকভাবে এই তেল বীজ চাষ সম্ভব বলে মনে করছেন তারা। দেশে ভোজ্য তেল উৎপাদনের পাশাপাশি খরচ কম হওয়ায় এই ফসল চাষে ভালো লাভ পাবেন কৃষকরা। পেরিলা এক ধরনের তেল বীজ। পূর্ব এশিয়ার দেশ চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভিয়েতনামে এর চাষ হয়। অন্যান্য তেলের চেয়ে এর ফলন ও পুষ্টিমান বেশি হওয়ায় গত 3-4 বছর ধরে দেশে পেরিলা চাষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেশের মাটিতে পেরিলা চাষের উপযোগিতা পর্যবেক্ষণে এই মৌসুমেই 15 জেলায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। সব জেলাতেই ফলন সন্তোষজনক। খুলনার ডুমুরিয়ায় 1.5 বিঘা জমিতে লাগানো পেরিলার ফলন বেশ ভালো হয়েছে। চাষাবাদে খরচ কম বলে আগ্রহী কৃষকরাও। সব মিলাই দ্বারা আমরা অন্যান্য যে ফসল করি তার তুলনামূলক অনেক খরচ কম। প্রথম দেওয়ার 7 দিন পরে আর দ্বিতীয়বার ইউরিয়া সার ব্যবহার করতে হয়। তাছাড়া অতিরিক্ত কোনো বালাইনাশক বা অন্যান্য কোনো খরচ দিতে নেই। জুলাই থেকে অক্টোবর পেরিলা চাষের উপযোগী সময়। এই মৌসুমে দেশের যেসব উঁচু জমি খালি থাকে সেখানে পেরিলা চাষ করলে লাভবান হতে পারেন কৃষকরা। পাট কাটার পর আমাদের যেহেতু 90 দিনের একটা ফসল এবং আমরা অন্য জায়গায় বীজতলা তৈরি করে আমরা 30 দিন মাঠে রেখে আমরা সহজে রবি ফসলে যেতে পারবো এটা করার পরে। এই জন্য হচ্ছে এটা কিন্তু একটা সম্ভাবনাময় ফসল। গবেষকরা পেরিলা থেকে উৎপাদিত ভোজ্য তেলের পুষ্টিমান নিয়েও আশাবাদী। পেরিলায় আছে উচ্চ মাত্রায় ওমেগা 3 যা হৃদরোগ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। হৃদরোগের জন্য বা ইনফ্লামেশন রেট কমানোর জন্য বা ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই ওমেগা 3 অত্যন্ত কার্যকরী। আমরা আশা করছি বাংলাদেশে এই পেরিলা অয়েল আগামী বছর আমরা কৃষি মন্ত্রণালয় যদি সহযোগিতা পাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। দেশে ভোজ্য তেলের চাহিদার 90% এখন মেটানো হয় আমদানি করে। পেরিলা চাষের মাধ্যমে দেশেই তেল উৎপাদন করলে কমবে আমদানি নির্ভরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।